This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকে বড় খবর, জাপান থেকে চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার বিরুদ্ধে মোদীর মহাজোট। বড় খবর নিঃসন্দেহে, কাল এক মঞ্চে মোদী, পুতিন, জিনপিং, বিশ্বমঞ্চে ইন্টারন্যাশনাল খিলাড়ি ভারত। দ্বিতীয় ব্রেকিং, গোটা দেশের বড় খবর আজকের, চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির। 34 পাতার তালিকায় 1804 জন দাগির নাম। তালিকায় বহু তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে। দাগিদের মধ্যে তৃণমূল অঞ্চল সভাপতির নামও রয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি ওই তালিকায়। 3 নম্বর ব্রেকিং, আবাসনে বুথ কমিশনের প্রস্তাবে নারাজ তৃণমূল কংগ্রেস। সর্বদল বৈঠকে প্রস্তাবের বিরোধিতা। বেসরকারি জায়গায় বুথ কেন, আপত্তি তৃণমূলের। ভোট হারানোর ভয়ে আপত্তি করছে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ করছে বিরোধীরা। 4 নম্বর ব্রেকিং, চাকরি চুরির মামলায় জীবনকৃষ্ণ সাহার 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে দুর্নীতি বড়োয়া তৃণমূল বিধায়কের। বিচার ভবনে নথি পেশ করে দাবি ইডির। জয়েন্ট অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা পড়েছিল জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। 5 নম্বর ব্রেকিং, আসানসোলের জঙ্গলে উদ্ধার দুর্গাপুরের ছাত্রীর দেহ। ধর্ষণ, খুন করে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেনি ওই ছাত্রী। 6 নম্বর ব্রেকিং, বড় খবর, ট্রাম্পের চাপানো বহু শুল্কই বেআইনি বলল মার্কিন আদালতই। নিজের দেশেরই আদালতে মুখ পুরল খামখেয়ালি ট্রাম্পের। এর বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন ট্রাম্প। সেখানেও রায় বহাল থাকলে শুল্ক প্রত্যাহার করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, নিঃসন্দেহে বড় খবর। 7 নম্বর ব্রেকিং, পুজোর মুখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ। আজ থেকে বাতিল উত্তরবঙ্গের 113টি ট্রেন। মালদা স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য বাতিল ট্রেন। 4 সেপ্টেম্বর পর্যন্ত যাত্রী দুর্ভোগ চলবে। 8 নম্বর ব্রেকিং, সংস্কারের জন্য কাল ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ। বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ থাকবে। 9 নম্বর ব্রেকিং, শুভেন্দুর নেতৃত্বে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির প্রস্তুতি বৈঠক। এটাই শেষ সুযোগ, বৈঠকে বার্তা কর্মীদের। 6 সেপ্টেম্বরের মধ্যে বুথ সংক্রান্ত তথ্য তলব রাজ্য নেতৃত্বের। 10 নম্বর ব্রেকিং, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খোদ তৃণমূল নেতা কর্মীদের। ভাঙড়ের ঘটকপুকুরের রাস্তা অবরোধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের। অবরোধ তুলতে গেলে চন্দনেশ্বর থানার আইসিকে ঘিরে বিক্ষোভ। বড্ড কমপ্লেক্স হয়ে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা। কমপ্লেক্স মানে জটিল। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে ভোটের সময় কমপ্লেক্সে মানে আরেকটা মানে আবাসনে বুথ করা নিয়ে কয়েকদিন ধরে কত চর্চা, কত আলোচনা। এত নির্বাচন কমিশন এই প্রস্তাবই দিয়েছে। এটা বাংলায় এবার থেকে শুরু হতে চলেছে। 2026-এর ভোটেই আমরা সেটা দেখতে পারি। 26 আসছে, ভোটের তাপ উত্তাপ ক্রমেই বাড়ছে, সেই তালিকায় ঢুকে পড়েছে। এটা একটা নতুন ইস্যু, এটাও কিন্তু একটা তরজার ইস্যু হয়ে গেল। কমিশন আর তৃণমূল দুপক্ষের যে সংঘাত চলে আসছিল এতদিন, তাতে নতুন করে আরেকটা দিক খুলে গেছে, মানে আরেকটা অ্যাসপেক্ট খুলে গেছে। বহুতলে বুথ তৈরির কথা ভেবেছে কমিশন, প্রস্তাবও দেওয়া হয়েছে। মূলত শহর কলকাতার কথা মাথায় রেখেই এই ভাবনা করা হয়েছে। তবে সূত্রের খবর, বাস্তবায়িত হলে এটা কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রেই হবে। তার কারণ এখন তো অনেক মিনি মেট্রো রয়েছে, দুর্গাপুর, আসানসোল, সেখানেও তো অনেক বহুতল, শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমান, অর্থাৎ যে সমস্ত বহুতলে 400-500-র বেশি বাসিন্দা থাকেন, সেখানে বুথ করতে পারে, ভোটের বুথ করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু একটা সর্বদল বৈঠকতেই সেখানে কেস জন্ডিস। শাসক দল সাফ জানিয়ে দিয়েছে তারা এটা হতে দিতে চান না। नहीं, इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। অরূপবাবুর কথা বুঝতে পারলেন তো আপনারা? তিনি বলছেন মানেই দল বলছে। তিনি তো সেখানে দলের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কালকে সর্বদল বৈঠকে, তাই না? এইরকম কোনো নিয়ম নেই বলে দিচ্ছেন মন্ত্রী মশাই। বহুতলে আবাসনে বুথ নিয়ে কমিশনের প্রস্তাবে নারাজ জোড়াফুল শিবির। সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছেন অরূপ বিশ্বাস। কেন বেসরকারি জায়গায় বুথ হবে?
এই কারণ দেখিয়ে বিরোধিতা তৃণমূলের, আপত্তি তৃণমূলের, আপনাদের শোনালাম। এক্ষুনি অরূপবাবু ঠিক কী বলেছেন। তবে কমিশনও কিন্তু পাল্টা যুক্তি দিয়েছে, শাসকের দিকে পাল্টা যুক্তি ছুড়ে দিয়েছে। কমিশন জানতে চেয়েছে যে বুথে তো তৃণমূলের এজেন্ট থাকবে না কি থাকবে, তাহলে যদি কমপ্লেক্সে এবং এই যে বহুতলগুলো আবাসন যেখানে অনেক মানুষ বসবাস করেন সেখানে যদি ভেতরে সেই ক্যাম্পাসের ভেতরে বুথ হয় তাহলে আপত্তি কোথায়? সেখানে তো তৃণমূলের মানে শাসক দলের এজেন্ট থাকবেই, ভোট এজেন্ট যারা। বিরোধীদের অভিযোগ, বছরের পর বছর বহুতলের বাসিন্দাদের অনেক সময় নামতেই দেওয়া হয় না। আবার অনেকের শুধু যে এই অভিযোগ বললেই এটা ঠিক হবে না, অনেক সময় অনেকে দেখুন একটু সচ্ছল শ্রেণীর মধ্যে ভোট দেওয়ার প্রবণতা একটু কম, বরং যারা নিম্নবিত্ত মানুষ তাদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা অনেক বেশি। এটা কিন্তু আমাদের এখানে একটা পরীক্ষিত সত্য। ফলে যদি ভোটের বুথ যদি এই কমপ্লেক্সগুলোতে হয় তাহলে একসঙ্গে দুটো জিনিস করা যাবে। এক, যারা ভোটের দিন রাস্তায় ভয় দেখিয়ে বেড়ান তাদেরকে অনেকটাই আটকানো যাবে যদি কমপ্লেক্সের ভেতরে হয় বুথ, এবং যাদের একটা ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক এই রোদে গরমে এত দূরে যাব অনীহা থাকে, আবার 10তলা বাড়ি থেকে নামবো, তাদের সেই অনীহা কাটিয়ে তারা নিজের ক্যাম্পাসের মধ্যে হয়তো সহজেই ভোট দিতে পারবেন বা যাবেন, এই আশা করছে কমিশন। সব মিলিয়ে বহুতল আবাসনে বুথ হবে কি না হবে এটা নিয়ে একটা গরমাগরম তরজার মেঘ কিন্তু আমাদের বাংলার আকাশে অলরেডি ঢুকে পড়েছে। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে, এই বিষয়ে তৃণমূলের অন্দরমহলে কি দ্বিমত রয়েছে? কেন বলছি জানেন? কুণাল ঘোষের কথাগুলো শুনুন, তারপর বলবো কেন দ্বিমত। যে বহুতলের পাশেই ভোট রয়েছে, বুথ রয়েছে, সেখানে কোনো দরকার নেই। আবার কোনো জায়গায় যদি কোনো বহুতল অনেকটা দূরে হন এবং তাদের বিপুল লোক হয় তাহলে সেটা আলাদা। ফলে তৃণমূল যেটা করছে সেই নাগরিকের সুবিধার্থে বলছে। ফলে জোর করে বিজেপির কোনো এজেন্ডা, একটা বুথের পাশে বহুতল আছে তো তার জন্য আবার ভেতরে বহুতল হবে, মানে বুথ হবে কেন? ফলে সেইগুলোই তৃণমূল বলেছে। অর্থাৎ কুণালবাবু যেটা বলছেন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে জায়গা বিশেষে প্রয়োজন বুঝে বহুতলে ভোটের বুথ হতেই পারে, ভালো কথা। কিন্তু দলেরই হেভিওয়েট নেতা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সর্বদল বৈঠকে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন এটা নইব চ। শুনুন আরেকবার তাহলে অরূপবাবুর কথাগুলো। नहीं, इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। তার মানে দলের একজন, এবং একজন বলতে এমনি একজন নন, দলের মন্ত্রী তিনি একদম সাফ আউটরাইটলি রিজেক্ট করে দিচ্ছেন যে এই জিনিস হওয়ার নয়, এই জিনিস হয় না, বেসরকারি জায়গায় কেন বুথ হবে। আর এক নেতা বলছেন হতে পারে যদি প্রয়োজন পড়ে। কি করতে চাইছেন তারা একটু নিজেরা বুঝুন আপনারা। এদিকে বিজেপি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে তাদের অবস্থান। বহু জায়গায় আমাদের কাছে খবর আসে যে সেই বিল্ডিং কমিটি অর্থাৎ আবাসনের যারা হর্তাকর্তা তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে ভয় দেখিয়ে মানা করা হয় যে তারা যেন কোনো রকম রিকুইজিশন না দেয় বুথ তৈরি করার। এখনো সেই চেষ্টাই চলছে। হাই রাইজ বিল্ডিং বুথ করার যদি কোনো অপশান থাকে তাহলে সেখানে না হওয়ার কি কারণ আছে, আর বাধা দেওয়ারই কি কারণ আছে? ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে বা করে তারা নির্বাচনের বৈতরণী পার হয়ে বলে কি তাদের এই সমস্ত যন্ত্রণা? এই বৃহৎ আবাসনগুলিতে সেখানকার আবাসিকরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় নিজেদের কমিউনিটি সেন্টারে, তাহলে একটিতেও শাসক দল জিতবে না, একটিতেও বামপন্থীরা জিতবে না, সর্বত্র বিজেপি জয়লাভ করবে। বিজেপি মেনে নিল যে বস্তির মানুষের ভোট, গরিব মানুষের ভোট, মধ্যবিত্তের ভোট বিজেপি পায় না। পশ্চিমবঙ্গে এমন প্রচুর বুথ আছে যেখানে হয়তো 4 কিলোমিটার 5 কিলোমিটার গ্রামের পর গ্রাম উজিয়ে গিয়ে মানুষকে ভোট দিতে হয় ওই প্রবল গরমের মধ্যে। নির্বাচন কমিশন কি সেই গরিব মানুষগুলোর কথা একবারও চিন্তা করলো? যারা এয়ার কন্ডিশনে থাকেন শুধুমাত্র তাদেরই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে, আর গ্রামের গরিব মানুষ 2.5 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েও ভোট দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে তৃণমূল বিজেপি একে অপরকে বিধতে ব্যস্ত, এর মধ্যে সুর চড়িয়েছে কংগ্রেসও। সাউথ সিটি বলে যে বুথ আছে, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে যে বুথ হয় রাসবিহারী বিধানসভায়, সেখানে কোনোদিনও শুনবেন না ভোট লুট হয়েছে। তার কারণ খুব স্ট্রাকচারাল সিস্টেমে ভোটিংটা হয়। সাধারণ মানুষ তার নিজের ফ্ল্যাট থেকে নামেন, ভোটদান করেন, বেরিয়ে যান। কিন্তু অন্যান্য জায়গায় বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে ভোট লুট হয়। তৃণমূল সেই ভোট লুটগুলো করান, মৃত ভোটাররা ভোটদান করেন, অনেক কিছু করেন সেখানে। সেই সুযোগগুলো হয়তো হবে না, সেই জন্য অবজেকশন তৃণমূলের। সুতরাং দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে এখন থেকেই। দেখুন
তারা চাইছেন আরও বেশি করে ভোট পড়ুক। কারা চাইছে? এটা কমিশন চাইছে, এগিয়ে আসুক ভোটাররা। এবং অনেক দিন ধরেই কমিশন কিন্তু ভোটের হার শহরাঞ্চলে বিশেষ করে কলকাতায় বাড়ানোর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। যখন উপনির্বাচন হয় তখন তো মানুষ এমনিতেই বেরোতে চায় না অনেক সময়, আর হাই রাইজ থেকে বহু লোক নামে না। এটা আবার বলছি, এটা পরীক্ষিত সত্য। অনেককে আবার নামতে দেওয়াও হয় না, এটাও ঠিক। অনেকে ভয়ে নামেন না, ওসব ঝুট ঝামেলায় যাবো না বাবা। গত কয়েক বছরে দিকে দিকে গজিয়ে উঠেছে অসংখ্য বহুতল, হু করে বেড়েছে বাসিন্দাদের সংখ্যা। কলকাতার কথা যদি ধরি তাহলে রাজ্যের অন্যান্য অনেক জায়গার তুলনায় শহর কলকাতার ভোটদানের হার কিন্তু বরাবরই বেশ কম, অনেক জায়গার তুলনায় বলছি, কিন্তু এগুলো আপেক্ষিক, পাল্টে যায়। সেটাই বদলাতে চাইছে কমিশন। বহুতলে বুথ হলে এবং যদি ভোট হয় তাহলে এক কথায় দুয়ারে ভোট বলা যায়। ভোটারদের বহুমুখী করাটা আরেকটু সহজ হবে, বুথমুখী করাটা। এবং এই বুথমুখী করা গেলে কিন্তু তার রেজাল্টটাও অন্যরকম হতে পারে, এটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ভেরি বোল্ড অ্যান্ড কারেক্ট ডিসিশন। অনেক সময় আমরা দেখছি যে আমাদের সোসাইটির লোক ভোট পড়ে গেছে, যে ভোটের অধিকার আছে ও নিজে দেবে, এখন পর্যন্ত তা হতো না। এটা যদি আমাদের সোসাইটির মধ্যে হয় তাহলে এটা আটকানো খুব অনেকটা দূরের মধ্যে আটকাতে পারবে, যাতে কেউ অন্য কেউ আমাদের ভোটটা গিয়ে না দিতে আসতে পারে। তাদের জন্য আটকানো যাবে, তারা জোর জবরদস্তি করে ঢুকতে পারবে না। আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে আমি মনে করছি। আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। আমাদের এখানে সোসাইটিতেও সিকিউরিটি আছে, তো ওটা থেকে অনেকটা আমরা বেঁচে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না আমাদের। না, কোনো পার্টি আমি মনে করছি না ঝামেলা হবে সোসাইটির ভিতরে করলে। আর তাতে খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। আমাদের আবার ফিরতে হচ্ছে এসএসসির খবরে। আজকে এর থেকে বড় খবর নেই। দেখুন এই তালিকা, টেন্টেড তালিকা, দাগি তালিকা আমার হাতে, যেটা দিয়ে আজকে 8টার শুরুতেই ব্রেক করেছিলাম, ঠোঁট কাটার শুরুতেই। আমাদের সঙ্গে এই যে তালিকা, সেখানে রিতেশ ঘোষ এমন একজনের নাম আছে, রিতেশ ঘোষ এই নাম, রিতেশ ঘোষ। পরের দিকে নামটা রয়েছে 1183 নম্বরে নাম রয়েছে 1186, আপনাদের দেখাচ্ছি রিতেশ ঘোষ। দেখতে পাচ্ছেন রিতেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে রিতেশ আমাদের সঙ্গে রয়েছেন। রিতেশের সঙ্গে কথা বলবো, লাইভে রয়েছেন। রিতেশ, আপনার নাম এখানে কেন আছে? এই প্রশ্নটা আপনি যেটা করেছেন, এখানে আমার নাম কেন আছে, এই প্রশ্নটা আমারও নিজেরও, এখানে আমার নামটা কেন আছে। সুপ্রিম কোর্টের 3 এপ্রিল, 17 এপ্রিল এবং রিভিউ পিটিশন, এখানে কোথাও ওএমআর ইস্যুদেরকে টেন্টেড হিসাবে বলা হয়েছে? আপনারা অর্ডার কপিতে দেখতে পাবেন, কোথাও বলা নেই। এবং 3 এপ্রিলে বরঞ্চ 26 নম্বর প্যারায় এসএসসি যা প্রশ্ন তুলেছে, যা বলেছিল, বিচারপতিদ্বয় 28 নম্বর প্যারাতে গিয়ে সেটা পরিষ্কারভাবে খণ্ডন করেছে এবং সেখানে পরিষ্কারভাবে বলেছে এই ওএমআর যেহেতু অরিজিনাল নেই, তাহলে পঙ্কজ বনসাল নাইসার এক্স এমপ্লয়, তার বাড়ি থেকে যেটা উদ্ধার করা হয়েছে তার অথেন্টিসিটি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাহলে যে জিনিসের প্রমাণ হলো না এখনো পর্যন্ত, যেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তাহলে তার ভিত্তিতে এই ওএমআর ইস্যু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কি করে টেন্টেড বলে চিহ্নিতকরণ এসএসসি করতে পারে? অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা প্রমাণিত না হলে সেটা তো কখনোই তাকে দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না। বেশ, আপনি রিতেশ আমাদের সঙ্গে থাকুন, আপনাকে একটা সেন্টেন্স পড়ে শোনাই। লিস্ট 1 ইজ অ্যাটাচড বিলো। আপনি আমাদের সঙ্গে থাকবেন একটু ধৈর্য ধরে। হু ওয়্যার সিলেক্টেড, হুজ সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড। যাদের সিলেকশন, যাদের নিয়োগ বাতিল করা হয়েছে বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যান্ড কনফার্মড বাই দ্য সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, এটা লেখা আছে। তারপরে আছে ইজ হিয়ার বাই পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট of the West Bengal Central School Service Commission in order to place the list of such tainted candidates. এইখানে বলা আছে এটাই টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট, তার মানে জনতার চোখে এটা প্রমাণিত সত্য। রিতেশ বাবু, যেটাকে প্রমাণিত সত্য হিসাবে বলছেন এসএসসি, আমি সুনির্দিষ্ট প্রশ্ন করছি, প্রশ্ন রাখছি,
এসএসসি কিসের ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলছেন? এসএসসির নিজের সার্ভারের ডেটা রয়েছে আর সেখানে অরিজিনাল নেই। পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হচ্ছে, যেটা নিয়ে কোর্টের প্রশ্নচিহ্ন রয়েছে। তাহলে এসএসসি কোথাও গিয়ে নিজের সার্ভারের নাম্বারকে মান্যতা না দিয়ে পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ককে নিশ্চয়ই মান্যতা দিয়েছে, তাই আমাদেরকে টেন্টেড বলছে। তাহলে আপনারা খেয়াল করবেন যে 19 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পর যে কাউন্সিলিং গুলো হয়েছে সেটা এসএসসি সার্ভারের ডেটার ভিত্তিতে হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট 31 নম্বর প্যারায় পরিষ্কারভাবে বলেছে যে 9-10 এর ক্ষেত্রে থার্ড কাউন্সিলিং এর পর এবং 11-12 এর ক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিং এর পর তারা অবৈধ। তাহলে সেই ক্ষেত্রে এসএসসি তাদের যোগ্য বলে চালিয়ে রেখে দিল কিভাবে? এসএসসির এই দ্বিচারিতা আপনারা আরো অবাক হবেন। নওসাদ আলী, এই যে ব্যক্তির নাম করছি সে একজন 11-12 এর শিক্ষক। এই নওসাদ আলী আরটিআই করেছিল সিবিআই ইনভেস্টিগেশনের আগে। তাকে যে রিপোর্টটা দেওয়া হয় অর্থাৎ আরটিআই কপি দেওয়া হয় এসএসসির তরফ থেকে, তার যে নাম্বার। আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার ফিরছি, আপনি উঠে যাবেন না, সঙ্গে থাকুন দয়া করে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, তিনিও এই সমস্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট এবং তিনি ওয়াকিবহাল, তার সঙ্গে কথা বলবো। বিক্রম বাবু, আপনি কি বলতে চাইছেন? আমার প্রশ্ন নেই, আগেই এই তালিকাটা দেখে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? রিতেশ বাবুর কথা আপনি শুনছিলেন। এই তালিকাটা আমি মামলাকারীদের হয়ে মামলা করেছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। এই তালিকাটা দেখে আবারও আমার মনে হচ্ছে একটা ক্যামোফ্লেজ তালিকা। এই তালিকাটা দেখে আমারও আবার মনে হচ্ছে আবার কিছু জিনিসকে চেপে রাখা হচ্ছে, কভার আপ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে অবজারভেশনে যেটা 42 নম্বর প্যারাগ্রাফে 3 এপ্রিলের জাজমেন্টে ছিল সেটাই এখানে বারবার হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই তালিকাটার মধ্যে কারা কারা ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর মিসম্যাচ বলা নেই। এই তালিকাটার মধ্যে কারা এক্সপায়ারি অফ প্যানেল বলা নেই। এই তালিকাটার মধ্যে কারা কারা আউট অফ প্যানেল বলা নেই। এই তালিকাটার মধ্যে আরো 17 ধরনের ইলিগ্যালিটি ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পেয়েছে। তার মধ্যে এই কারা কারা টেন্টেড সেটা স্পেসিফিক্যালি ক্যাটাগরাইজেশন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। এবং সেই ক্যাটাগরাইজেশনের মধ্যে আউট অফ প্যানেল, যারা প্যানেলে নাম নেই চাকরি করছে তারা টেন্টেড, যারা ওএমআর মিসম্যাচ আছে তারা টেন্টেড, যাদের এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা টেন্টেড। এই ক্যাটাগরাইজেশন করে দিয়েছে। এই টোটাল লিস্টটাতে ক্যাটাগরাইজেশন নেই এবং আরো যেটাকে তৈরি করে রাখা হচ্ছে এবং ধোঁয়াশা করে রাখা হচ্ছে, আপনারা লিস্টটা দেখলে পাবেন। লিস্ট 1, এইটা কি ধরনের লিস্ট? স্কুল সার্ভিস কমিশনের কাছে লিস্ট ডে 1 থেকে ছিল, আছে। এইগুলোকে গুলিয়ে রাখা হচ্ছে যাতে করে কিনা যে টেন্টেড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় যদি বসার সুযোগ পেয়ে যায়। 2016 সালে সিলেকশন প্রসেস 2025 সালে 3 এপ্রিল এসে ক্যান্সেল হয়েছে সুপ্রিম কোর্টের রায়। তার আগে তো হাইকোর্টে হয়েছিল, আমি বাদই দিলাম। এ আবার 10 বছর পর, আবার 6 বছর পর যারা নতুন ক্যান্ডিডেট যারা বসছে, ধরুন যারা আগে সিলেকশন প্রসেসে বসেননি, 16তে বসেননি, 25-এ নতুন বসছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনারা দেখুন ওখানে লেখা আছে লিস্ট 1, ওটার মধ্যে কোনো ক্যাটাগরাইজেশন নেই। সবথেকে বড় কথা। বেশ, এই প্রশ্ন নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলছিলাম একজন এমন ব্যক্তির সঙ্গে যিনি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, তিনিও তার চাকরিও এখানে আটকে গেছে, বাতিল হয়েছে। তার নাম এখানে আছে রিতেশ বাবু, রিতেশ ঘোষ। রিতেশ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বলা হচ্ছে এখানে দেখুন কোনো স্কুলের নাম নেই, আমার কথা হচ্ছে কোনো স্কুলের নাম না থাকাটার মধ্যে কি কোনো রহস্য আছে? দেখুন, রহস্য কোথায় আছে সেটা বলতে পারছি না, কিন্তু রহস্য মধ্যেই আমরা রয়েছি এটাও পরিষ্কার। কারণ যে ক্ষেত্রে আমরা যারা ওএমআর ইস্যুর ক্যান্ডিডেট আমরা রয়েছি, একদম পরিষ্কার করে আপনাদেরকে বলছি, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওএমআর ইস্যু ক্যান্ডিডেটকে কোথাও টেন্টেড বলেছে এটা কেউ আপনারা দেখাতে পারবেন? আপনারা ভালো করে খেয়াল করবেন, কোথাও ওএমআর ইস্যু ক্যান্ডিডেট যারা আমরা রয়েছি আমাদেরকে ডাইরেক্ট কোথাও টেন্টেড হিসাবে চিহ্নিত করেনি, বরঞ্চ
সুপ্রিম কোর্টের অর্ডারে সেখানেও বলা আছে 28 নম্বর প্যারাতে, আমি যেটা বারবার উল্লেখ করছি, 26 নম্বর প্যারার ক্ষেত্রে এসএসসি যেটা বলেছে 28 নম্বরের ক্ষেত্রে সেটা পরিষ্কারভাবে সেটাকে খণ্ডন করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে তো যে সেটা মেনে নেওয়া সম্ভবপর হতো যদি তার মিরর ইমেজ থাকতো, আরো ভালো করে বললে তার যদি অরিজিনালটা থাকতো। আজকে আমাদেরও প্রশ্ন এখানে যে আজকে নাইসার এক্স এমপ্লয়ের বাড়ি থেকে যেটা উদ্ধার হয়েছে, যে হার্ড ডিস্ক, সেটাকে নিয়ে যখন প্রশ্নচিহ্ন রয়েছে, তাহলে সেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়। তাহলে যে জিনিসটা প্রমাণিত নয়, তাহলে অনুমানের ভিত্তিতে কি করে দাগিয়ে দেওয়া যেতে পারে এই মানুষগুলোকে? বেশ, আমাদের কাছে যেহেতু অফিসিয়াল ডকুমেন্ট, রিতেশবাবু আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী পদক্ষেপ দেখুন, আপনার যুক্তি হয়তো আপনার কাছে মূল্য আছে অবশ্যই, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু অফিসিয়াল ডকুমেন্টে টেন্টেড শব্দটাই ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা আর প্রমাণের প্রয়োজন আছে বলে দেখে অন্তত মনে হচ্ছে না, তাহলে তো এটা পাবলিশ করতো না এসএসসি। আমাদের প্রশ্ন হচ্ছে এরপর আপনারা কি করবেন? আপনি যে প্রকাশ্যে এলেন, আপনি তো কি করবেন? আপনাকে তো গোটা বাংলা দেখছে এখন, আপনারা কি করবেন? একদমই কোথাও আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, হ্যাঁ দেখছে এবং আমার কথাগুলোও শুনছে, এবং আমি আরো কিছু কথা বলতে চাই। সেটাও হচ্ছে আপনাদেরকে আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু তার সাথে এটাও তো ঠিক যে সিবিআই মানেই যে ধ্রুব সত্য সেটা তো নয়। তাহলে যে হার্ড ডিস্কটা উদ্ধার হয়েছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে, সত্যিই কি তার কোনো অথেন্টিসিটি এখনো পর্যন্ত কোনো কোর্ট সেটাকে সুনির্দিষ্টভাবে বলতে পেরেছে? আমাদের সঙ্গে থাকুন। আরেকবার যাব আইনজীবী বিক্রম ব্যানার্জির কাছে। বিক্রম বাবু, রিতেশ বাবু বলছেন এখানে যে নামগুলো আছে তারা যে সবাই দাগি, এ কথা জোর দিয়ে বলা যায় না। নিজে তো তিনি ননই, তিনি তাই দাবি করছেন, নইলে তো সামনেই আসতেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের তরফ থেকে এর পরবর্তী ধাপে কি করা হবে? দেখুন, লিস্টটা পুরো এসেছে, আমরা এটা নিয়ে আলোচনা করছি। যদি সেরকম দেখি, যেহেতু লিস্ট 1 লিখে রেখেছে, যদি সেরকম হয় প্রয়োজনে লিস্টটাকে চ্যালেঞ্জ করে আবার কোর্টে যাওয়া হবে। লিস্ট দেখুন সব পক্ষই চ্যালেঞ্জ করবে, এটা যে নয় যে কোনো কেউ চ্যালেঞ্জ করবে তা না, কিন্তু হয়তো সময় কেউ আগে করবে কেউ পরে করবে, কারণ এখানে লিখে রেখেছে লিস্ট 1। অনেকে দাবি করতে পারে যে এইটা গলত লিস্ট, অনেকে বলতে পারে যে পঙ্কজ বনসালের ডেটা, কিন্তু এটা ঘটনা সার্ভিস জুরিসপ্রুডেন্সে যখন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এন্টায়ার প্যানেল বাতিল হবে। এবং যেগুলোকে ধরে নেওয়া হয়েছে, কারণ স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু কোনোভাবে এই পঙ্কজ বনসালের ডেটাটাকে ডিনাই করছে, এটা সব থেকে বড় জায়গা। পঙ্কজ বনসালের ডেটাটা যেটা পেয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেটাকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন ডিনাই করছে না। তারা বলছে না যে এই লিস্টটা আমরা মানি না, এই ডেটাটা আমরা মানি না, এটা তারা কিন্তু বলছে না কোথাও। অ্যাটলিস্ট অন্তত কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে এফিডেভিট উঠে এসেছে, সেখানে স্কুল সার্ভিস কমিশন খুব স্পষ্টত বলেছে যে উই ডোন্ট কোয়েশ্চেন দ্য জেনুইনিটি অফ দ্য ডেটা অফ পঙ্কজ বনসাল। তারা জেনুইনিটি নিয়ে প্রশ্ন করছে। অনেক ধন্যবাদ বিক্রম বাবু, অনেক ধন্যবাদ রিতেশ বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এক আইনজীবী এবং একজন চাকরি বাতিল হয়েছে এমন একজন, তার নাম রিতেশ ঘোষ। আজকে যে টেন্টেড বলে যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, যা এই মুহূর্তে আমাদের হাতে আছে অফিসিয়াল ডকুমেন্ট এসএসসির, এতে কিন্তু রিতেশ বাবুর নাম আছে। যদিও রিতেশ বাবু এতক্ষণ ক্যামেরার সামনে বসে দাবি করছিলেন যে এটা টেন্টেড বলে এখনো প্রমাণিত নয়। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।